সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, আজ 28 এপ্রিল সোমবার 2025। প্রতিদিনের মতো আজও আমি শুরুতে কিছু শিরোনাম জানিয়ে দেব, পরবর্তীতে একজন অতিথির সঙ্গে গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলবো। আজ আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি সিলেটে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, যিনি সাহিত্য সাংবাদিকতায় এক নামেই পরিচিত, হেলাল নির্ঝর। জ্যেষ্ঠ এই সাংবাদিক আজকে আমাদের অতিথি। আমরা স্বাগত জানাচ্ছি হেলাল ভাই আপনাকে। ধন্যবাদ ফয়সাল আলম ভাই। প্রিয় দর্শক, শুরুতেই সিলেটের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব এবং সারাদিন যে খবরগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সেগুলো নিয়ে কথা বলবো অতিথির সঙ্গে। আজ সিলেটের গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আছে হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 3 নেতা গ্রেপ্তার হয়েছেন। সিলেটে কার্গো সার্ভিস উদ্বোধন হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই বিষয়টি সারা দেশের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব পেয়েছে এবং আপনারা জানেন যে বজ্রপাত হয়েছে আজকে এবং আজই বজ্রপাতে সন্ধ্যা পর্যন্ত খবরে দেখা গেছে যে সারা দেশে 11 জন মারা গেছে। এর মধ্যে সিলেটে হবিগঞ্জে 3 জন এবং বড়লেখায় 1 জন, এরকম একটি তথ্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য আমরা এই মুহূর্ত পর্যন্ত সন্ধ্যা 7টা পর্যন্ত পাইনি। সিলেটে 2 কিশোরী বিক্রির অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি কক্সবাজারের ঘটনা। সিলেটে 17টি পাথর কুয়ারি বন্ধ রাখা হয়েছে এবং এই ইজারা স্থগিত করার প্রতিবাদে বেশ কয়েকটি সংগঠন মিলে ব্যবসায়ীরা প্রতিবাদ সভা করেছেন এবং সেই প্রতিবাদে আজকে সারা দিন মানুষ বিক্ষুব্ধ ছিল। যারা শ্রমিক বিশেষ করে এবং এই পেশার সঙ্গে যারা জড়িত তারা বিক্ষুব্ধ ছিলেন। তাদের এই খবরটি সিলেটের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব পেয়েছে। বিশ্বনাথে প্রবাসীর খামার থেকে একজন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং খামারের পুকুর থেকে। বড়লেখায় ধান কাটার সময় শ্রমিকের মৃত্যু হয়েছে, এটি আপনাদেরকে জানিয়েছি। জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ বার্কি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভয়ে চা বাগানের ভেতর চিনি ভর্তি ট্রাক ফেলে পালিয়ে গেছে চোরাকারবারীরা। এরকম অনেক খবর আছে এই খবরগুলোর মধ্যে। এবং সাল্লায় বজ্রপাতে একজন শিক্ষার্থী মারা গেছেন, এই খবরটির পাশাপাশি সিলেটে পুলিশ সেলিম এবং ইসমাইল নামের 2 জনকে গ্রেপ্তার করেছে, র্যাব ধরেছে আরো একজনকে, এরকম খবর এসেছে। এই খবরের পাশাপাশি যে খবরগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো একটু পরে আমাদের অতিথির সঙ্গে। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম এবং দিনভর যে খবরগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এই খবরের বিস্তারিত আলোচনা করব বিরতির পর। নিশ্চিত ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায়। সবুজ সিলেট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আমাদের অতিথি হেলাল নির্ঝরের সঙ্গে, যিনি শুরুতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে সিলেটে যে কার্গো সার্ভিস উদ্বোধন হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, সে বিষয়টি নিয়ে মানুষের যে উচ্ছ্বাস বা এক ধরনের বলা যায় যে ব্যবসায়ীদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, প্রবাসীদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, এই বিষয়গুলো যদি আপনি একটু বললেন কিভাবে কি হলো গতকালকে দিনভর। ধন্যবাদ ফয়সাল আলম ভাই। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক সবুজ সিলেট নিউজের বিশেষ অনুষ্ঠান সিলেট পরিক্রমার সকল দর্শকদের। ফয়সাল ভাই, আজকে আপনি সিলেটের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আলোকপাত করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে বাণিজ্যিক কার্গো ফ্লাইট গতকাল উদ্বোধন হলো সেটি। তো আমরা জানি গতকাল সন্ধ্যার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশ্যে প্রথম কার্গো ফ্লাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। এটি সিলেটবাসীর জন্য তো বটেই এবং সারা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত আশার খবর। আমরা জানি যে বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে এটি হচ্ছে দ্বিতীয় কোনো কার্গো টার্মিনাল বা কার্গো ফ্লাইট বাংলাদেশের থেকে ইউরোপের উদ্দেশ্যে তার কার্যক্রম শুরু করলো। যদিও 2022 সালে সম্ভবত এই কার্গো টার্মিনালটি নির্মিত হয়, কিন্তু নানান জটিলতার কারণে কার্যক্রম শুরু করতে দেরি হয়। দেরি হলেও আশার বিষয় হচ্ছে গতকাল সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এবং বাংলাদেশের বাণিজ্য এবং বেসামরিক বিমান
পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে এই কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মেক্সিকোর মহামান্য রাষ্ট্রদূত, আমাদের সিলেটের কৃতি সন্তান মুশফিকুল ফজল আনসারীও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং আমাদের মনে হয় আমাদের সিলেটের এই কৃতি সন্তান মুশফিকুল ফজল আনসারীর এই কার্যক্রম শুরুতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অন্যান্যের মতো। আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। আর এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা রপ্তানি বাণিজ্যে আমাদের বাংলাদেশ থেকে একটা অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হলো বলে সচেতন মহল মনে করছেন। কার্গো ফ্লাইটের যেটা বলছিলাম, এটি সিলেটবাসী প্রত্যাশা করে যে এই কার্গো ফ্লাইটের এই যে যাত্রা শুরু হলো সেটি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেটি সিলেটবাসীর প্রত্যাশা। আমরা যতদূর জানি এখান থেকে গতকাল ৬০ টন গার্মেন্ট পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে প্রথম কার্গো ফ্লাইটটি উড়াল দিল। এবং আমরা এটুকু জানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফ্লাইটটির ধারণ ক্ষমতা হচ্ছে ১০০ মেট্রিক টনের মতো। তা আমরা আশা করি এটির ধারণ ক্ষমতা আরো বাড়বে এবং যে ধরনের জটিলতা আছে সেগুলি দূর হবে। আমরা আজকের সিলেটের একটা পত্রিকায় দেখলাম এখানে কার্গোর যে প্যাকেজিং সিস্টেমের কি জানি একটা বিষয়, সেটি এখনো অসম্পূর্ণ আছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে অসম্পূর্ণ যে বিষয়গুলি আছে সেগুলি সম্পন্ন হবে এবং একটি পূর্ণাঙ্গ কার্গো ফ্লাইট পরিচালনাকারী হিসাবে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ হেলাল ভাই। আমরাও আশা করব এই কার্গো ফ্লাইটটি চালু থাকবে এবং কোনো জটিলতা থাকলে সেটি দূর হবে। আর গতকাল সেখানে বেশ সিলেটের সকল স্তরের নেতৃস্থানীয়রা ছিলেন, তারা সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরাও তাদের মতো উচ্ছ্বসিত। এরকম একটি ফ্লাইট আমাদের সিলেট থেকে চালু হয়েছে। আমরা এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। রপ্তানি বাণিজ্যের জন্য এটা বিরাট সুখবর বলা যায়। এবং ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা যখন স্থগিত করলো, এরপরে এটি একটা যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় আপনাকে আমরা বলবো যে সিলেটের ৬টি পাথর কোয়ারি আবারও ইজারা স্থগিত। আবার মাতিলে আরেকটি বিষয় হেলাল ভাই, তো আপনি শিরোনাম জেনেছেন যে সিলেটের ৬টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করা হয়েছে এবং সেই স্থগিত করার কারণে এটা প্রতিক্রিয়া হয়েছে। আজকে বেশ ব্যবসায়ীরা, শ্রমিকেরা প্রতিবাদ করেছেন। এই বিষয়টি যদি একটু বলেন। ফয়সাল ভাই, আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে সারা বাংলাদেশের যে পাথর কোয়ারিগুলি বন্ধ ছিল, পাথর উত্তোলন, সেটি গতকালকের একটা খবরে দেখলাম যে সবগুলির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং পাথর উত্তোলনের অনুমতি দেয়া হয়েছে। কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারি, পত্রিকায় 5টি কোয়ারি প্রক্রিয়া স্থগিত দেখলাম আমরা। সারা বাংলাদেশে কিন্তু অন্য কোথাও যে স্থগিতাদেশ ছিল এগুলি উইথড্র করা হয়েছে এবং কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারি স্থগিতাদেশ এখনো বহাল থাকলো। এটি কেন আমরা বুঝতে পারছি না। এখন আমরা মনে করি যে পাথর কোয়ারি স্থগিত হওয়ার ফলে যে ক্ষতিটা হয়েছে দেশের, কারণ পাথর কোয়ারি যদি স্থগিতাদেশ না থাকতো তাহলে পাথর কোয়ারি থেকে সরকার রাজস্ব পেত। তো স্থগিত থাকার কারণে পাথর লুটপাট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আপনি যেটা বললেন, আজকে পাথর শ্রমিক এবং বিভিন্ন ধরনের লোকজন, ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়েছেন। আমিও মনে করি, আমরা মনে করি যে সারা বাংলাদেশের মতো সিলেটের স্থগিত পাথর কোয়ারিগুলো স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং এগুলি আপনার দেওয়া হবে, ইজারা দেওয়া হবে, যার ফলে সরকার এই পাথর কোয়ারি থেকে বিপুল অঙ্কের টাকা যেন রাজস্ব আয় করতে পারে এবং লুটপাট এবং চুরি বন্ধ হওয়ার জন্য এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। আমরাও আশা করি যে এই পাথর কোয়ারিগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, সকলের জন্য আবারও পাথর কোয়ারিগুলো প্রাণ ফিরে পাবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমরা হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলবো। বজ্রপাতে আজকে সন্ধ্যাতেই আমরা দেখলাম যে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের সাল্লা, হবিগঞ্জ, বড়লেখা, এই বিষয়টি যদি কিছু বলেন। ফসল ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়ের অবতারণা করেছেন। আমরা দেখছি যে বৈশাখ মাসে কালবৈশাখী মৌসুম যখন শুরু হয় তখন আমাদের দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত,
বৃষ্টি এগুলি হয়, এটা আমাদের যে দেশ, এই দেশের আবহাওয়ার সাথে এগুলি ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা লক্ষ্য করছি যে গত কয়েকটা বছর ধরে আমাদের দেশে বজ্রপাতের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং বজ্রপাতে মানুষের মৃত্যুর হার প্রতিনিয়ত বাড়ছে। তো কেউ কেউ বলেন যে ব্রিটিশ আমলের বিভিন্ন ধরনের সীমানা নির্ধারক খুঁটি, পিলার, যেটার মাঝে ধাতব কোনো একটা পদার্থ থাকার কারণে একসময় বজ্রপাত নিরোধক খুঁটিগুলি কাজ করত বজ্রপাত নিরোধক হিসাবে। এই খুঁটিগুলি একসময় মানুষ চুরি হয়ে যাওয়ার কারণে এটা বাড়ছে। আসলে আমরা ঠিক বলতে পারছি না, এটা বলতে পারবেন যারা দুর্যোগ বা আবহাওয়া এগুলি নিয়ে কাজ করেন, তারা বলতে পারবেন যে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণটা কি। এবং আমি মনে করি আপনার দীর্ঘমেয়াদে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে এই যে বাড়ছে, প্রতিনিয়ত বজ্রপাত বাড়ছে এবং মানুষের মৃত্যুর হার বাড়ছে, এটি নিয়ন্ত্রণের জন্য সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে হয়, আমার মনে হয় এটি সরকারকে এই ব্যাপারে এগিয়ে সরকার আসা। তো বলছে যে বিভিন্ন সময়ে যে তাল গাছ বেশি করে লাগান, তাল গাছ লাগালে অনেকটা বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়, বা এই বিষয়টি তারা সচেতনতামূলক অনেক কর্মসূচি পালন করেছে। তো আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবেন এবং সিলেটের হাওরগুলোতে যে বজ্রপাত হয়েছে, সরকারের পক্ষ থেকে গত সপ্তাহেই একটি সতর্কতা জারি করা হয়েছে যে 5 দিন বলা হয়েছে যে হাওরগুলোতে যেন কোনো কৃষক না যান, এবং বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘাচ্ছন্ন থাকলে যেন তারা মাঠে না যান। তো এরপরও যে ঘটনাগুলো ঘটেছে, এই মর্মান্তিক ঘটনাগুলোতে আমরা যারা মারা গেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি। হেলাল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আবারও একই অনুষ্ঠানে আগামীকাল একই সময়ে হাজির হব, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।